কল্পনা করুন, আপনি আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনার শরীর, মন, সম্মান সবকিছু যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেছে। ধর্ষণ শুধু একটা অপরাধ নয়, এটি ক্ষমতার অপব্যবহার, মানবাধিকারের লঙ্ঘন এবং একজন মানুষের আত্মমর্যাদার উপর নির্মম আঘাত। কিন্তু প্রশ্ন হলো, কেন ঘটে এই অপরাধ? কেন পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই এর উপস্থিতি দেখা যায়? কেন কঠোর আইন থাকা সত্ত্বেও ধর্ষণের মতো একটা ব্যাধিকে পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা কিভাবে এই ব্যাধির বিরুদ্ধে লড়াই করতে পারি? আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজব। Your voice. সাধারণ অর্থে ধর্ষণ হলো একজন ব্যক্তির সম্মতি ছাড়া তার উপর জোরপূর্বক যৌন আক্রমণ করা বা যৌন নির্যাতন করা। এটি শুধু শারীরিক সহিংসতা নয়, এটি মানসিক নির্যাতন, সামাজিক আঘাত এবং ব্যক্তিগত স্বাধীনতার উপর আক্রমণ। ধর্ষণের শিকার শুধু নারীরা নয়, শিশু, কিশোর, পুরুষ, এমনকি তৃতীয় লিঙ্গের মানুষরাও এর শিকার হচ্ছে। ধর্ষণের কোনো একক কারণ নেই। অনেকেই মনে করেন ধর্ষণের মূল কারণ হলো যৌন চাহিদা, কিন্তু তা নয়। তাহলে তো তারা যৌন পল্লীতে অবাধে অনেক নারীদের পেয়ে যেত। এমনকি অনেক ধর্ষকের বাড়িতে স্ত্রীও আছে, আবার অনেকের তো অনেক রকম রাস্তাও আছে। কিন্তু তা নয়। মনোবিজ্ঞানীরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে ধর্ষণের পিছনে যৌনতা নয়, এর পিছনে আছে ক্ষমতার অপব্যবহার, অন্যের সম্মতির প্রতি অশ্রদ্ধা, নারী বিদ্বেষী মনোভাব, সহিংসতা এবং অপরাধপ্রবণ মানসিকতা। কিছু অপরাধী অন্যকে দুর্বল প্রমাণ করতে চায়। তারা ভুক্তভোগীর উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। কিছু মানুষের মধ্যে সহানুভূতির অভাব থাকে। তারা অন্যের কষ্ট উপলব্ধি করতে পারে না। যে সমাজে নারীকে সমান মানুষ হিসেবে নয়, ভোগের বস্তু হিসেবে দেখানো হয়, সেখানে এই মানসিকতা থেকেই যায়। অনেক অপরাধীর জীবনে ছোটবেলায় নির্যাতন, সহিংসতা বা অপরাধের অভিজ্ঞতা থাকে, যদিও এটি কোনো অজুহাত নয়। কিছু অপরাধীর মধ্যে আগেই আক্রমণাত্মক বা সমাজ বিরোধী আচরণের প্রবণতা থাকে। কিছু সমাজের নারী পুরুষের অসমতা আছেই, সেখানে ভুক্তভোগীকে দোষারোপ করা হয়। মানে পুরুষতান্ত্রিক মানসিকতা এই অপরাধকে আরো উৎসাহিত করে। যখন অপরাধী মনে করে যে সে ধরা পড়বে না অথবা শাস্তি এড়িয়ে যেতে পারে, তখন তার মধ্যে অপরাধ করার প্রবণতা দেখা যায়। সবশেষে বলবো, মাদক বা অ্যালকোহলের প্রভাব। আমি অনেক ধর্ষণের খবর দেখেছি, আর্টিকেলও পড়েছি। তাদের প্রায় প্রত্যেকটিতে অপরাধীদের নেশাগ্রস্ত অবস্থায় দেখা গেছে। আসলে মাদক বা অ্যালকোহলের নেশা একজন মানুষের বিচারবোধকে দুর্বল করে দেয়। তখনই দুর্বল প্রতিপক্ষের সামনে সে বীরত্ব জাহির করার প্রবণতা দেখায়। আর সে সময় যদি তাকে সঙ্গ দেওয়ার জন্য কেউ থাকে, অর্থাৎ তার সম মনোভাবাপন্ন কোনো ব্যক্তি, তাহলে তো সে হিংস্র নরপিশাচে পরিণত হয়। আর হিংস্র নরপিশাচের সামনে প্রতিপক্ষের বয়স, জেন্ডার, সম্পর্ক, স্থান, কাল কোনো কিছুরই গুরুত্ব থাকে না। আর তখনই ঘটে ভয়াবহ পৈশাচিক নির্মমতা। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় প্রতিটি দেশে যৌন সহিংসতার ঘটনা ঘটে। তবে একটি বড় সমস্যা হলো, অনেক ঘটনাই কখনো পুলিশের কাছে পৌঁছায় না। ভয়, সামাজিক লজ্জা, হুমকি এবং বিচার না পাওয়ার আশঙ্কায় অসংখ্য মানুষ অভিযোগই করেন না। ফলে প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়েও অনেক বেশি। বিভিন্ন দেশে ধর্ষণের শাস্তি ও বিচার ব্যবস্থা ভিন্ন, তবে প্রায় সব দেশেই ধর্ষণ একটি গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয়। ভারতে প্রতি বছর হাজার হাজার ধর্ষণের মামলা নথিভুক্ত হয়, তবে বিশেষজ্ঞদের মতে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। ভারতের সবচেয়ে আলোচিত দুর্ঘটনাগুলোর মধ্যে ছিল 2012 সালে দিল্লির নির্ভয়া কাণ্ড। এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এরপর এর আইন আরো কঠোর হয়, ফাস্ট ট্র্যাক কোর্ট, কঠোর শাস্তি এবং বিভিন্ন আইনি সংস্কার আনা হয়। তবুও সমস্যা পুরোপুরি শেষ হয়নি, কারণ শুধুমাত্র আইন পরিবর্তন করলেই হবে না, সমাজের মানসিকতা পরিবর্তন করতে হবে। ধর্ষণের ক্ষত শুধু শরীরে নয়, মনেও গভীর ক্ষত তৈরি করে।
অনেকেই ভোগেন ট্রমা, বিষণ্ণতা, আতঙ্ক, আত্মবিশ্বাসের অভাবে, সামাজিক বিচ্ছিন্নতা, অনেকেই আত্মহত্যারও চিন্তা করেন। অনেক ক্ষেত্রে মানুষ বছরের পর বছর এই মানসিক যন্ত্রণায় থাকেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পোশাক, চলাফেরা, সময় বা ভুক্তভোগীর আচরণকেই ধর্ষণের কারণ বলা হয়। ধর্ষিতাকেই প্রশ্ন করা হয়, ওই সময় ওখানে কেন গিয়েছিলে? ওই পোশাক কেন পরেছিলে? প্রতিরোধ করনি কেন? এই সব প্রশ্ন আসলে ভুল, কারণ অপরাধের দায় অপরাধীর, ভুক্তভোগীর নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অপরাধ কি দিনের পর দিন চলতে থাকবে? কোনো দিনও বন্ধ হবে না। তার জন্য কোনো সরকারকে শুধু নিছক কাঠগড়ায় দাঁড় করিয়ে দোষারোপ করলেই এই সমাজের বুক থেকে ধর্ষণ নামক ব্যাধি মোছা সম্ভব নয়। আমাদেরও কিছু দায়িত্ব থেকে যায়। নিশ্চিতভাবে সরকারকে দায়ী করা যাবে, সেই সরকার যদি তার আমলাদের বাঁচাতে চায়। তার প্রশাসন অর্থাৎ পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে, অর্থাৎ অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ না নেয়, সেই সরকার যদি নিজের দলের নেতা, কর্মী বা মন্ত্রীদের, আমলাদের আড়াল করে বা বাঁচানোর চেষ্টা করে, তখন তাদেরকে দোষারোপ করা যেতে পারে। তবে শুধু সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সমাজ থেকে এই নিকৃষ্ট মানের অপরাধকে বিলুপ্ত করা সম্ভব নয়। এই অপরাধকে বিলুপ্ত করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে, সচেতন করাতে হবে। সম্পূর্ণভাবে এই অপরাধ বন্ধ হবে কিনা জানি না, তবে আমরা এই নক্কারজনক ঘটনা, এই পৈশাচিক কর্মকাণ্ডগুলোকে এই সমাজ থেকে একেবারে উপড়ে ফেলতে না পারলেও আমরা দায়িত্ব নিয়ে ঠেকিয়ে দিতে পারি। বাড়িতে শিশুদের ছোটবেলা থেকেই সম্মতি, সম্মান এবং সমান অধিকারের শিক্ষা দিন। যৌন শিক্ষা, নিরাপত্তা শিক্ষা এবং লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। ভুক্তভোগীকে দোষারোপ না করে তার পাশে দাঁড়াতে হবে। সরকারকে দ্রুত তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আজকের এই প্রযুক্তির দিনে নিরাপত্তা অ্যাপ, হেল্পলাইন এবং নজরদারির ব্যবস্থার উন্নতি করতে হবে। নারী নিরাপত্তা শুধু নারীদের একার লড়াই নয়, পুরুষদেরও এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। প্রতিটি পরিবার যদি তাদের সন্তানকে সম্মান শেখায়, প্রতিটি স্কুল যদি মানবিকতা শেখায়, প্রতিটি নাগরিক যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে এই সমাজ বদলাতে পারে। পরিজনকে নেশা থেকে দূরে রাখুন। মদ খারাপ বলে ভয় দেখানোর চেয়ে বাস্তব ক্ষতিটা বুঝান। মদের যে বাস্তব ক্ষতি সেটাই বুঝান। বন্ধুদের চাপ কিভাবে মোকাবিলা করতে হয় তা ছেলেমেয়েদের শেখান বাড়িতে। নিজের উদাহরণ দিন, নিজেকে একজন দায়িত্ববান হিসেবে গড়ে তুলুন। তার কারণ বাড়ির সন্তানরা বড়দের আচরণ দেখে শেখে। পরিবারে যদি দায়িত্বশীল আচরণ দেখা যায়, তার প্রভাব বেশি পড়ে। খেলাধুলা, বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক সেবা, এইসব ইতিবাচক কাজে যুক্ত থাকলে নেশার প্রতি আকর্ষণ কমতে পারে। সন্তানদের বন্ধুমহল সম্পর্কে সচেতন থাকুন, তাদের বন্ধুদের সম্পর্কে জানুন। তবে অতিরিক্ত নজরদারির বদলে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলুন। অন্যকে কুনজরে দেখা বা অশালীন মন্তব্য থেকে বিরত করতে মানুষকে মানুষ হিসেবে দেখাতে শেখান। ছোটবেলা থেকেই শেখাতে হবে, নারী বা পুরুষ কেউই কারো বিনোদনের বস্তু নয়। প্রত্যেকের মর্যাদা ও ব্যক্তিগত সীমারেখা আছে। সম্মতির ধারণা শিখান। সম্মতি ছাড়া কি ক্ষতি হতে পারে সেই ধারণাটা দিন। না মানে না, কাউকে অস্বস্তিতে ফেলে মজা করা উচিত নয়। অশালীন মন্তব্যকে স্বাভাবিক হতে দেবেন না। পরিবারে বা বন্ধুদের আড্ডায় বা আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় যদি কাউকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে আপনার পরিবারের ছেলে মেয়ে বা আপনার পরিজন, তার থেকে বিরত থাকতে তাকে বোঝান। ছেলেরা তো এমনই করে, ছেলেরা তো এমনই হয়, এই ধারণা নিজের মনে প্রশ্রয় দিবেন না। সহানুভূতি গড়ে তুলুন। সন্তানকে ভাবতে শেখান, এই আচরণ যদি তোমার বোন, মা, বন্ধু বা তোমার নিজের সঙ্গে হয় কেমন লাগবে। বাড়ির সন্তানকে শুধু কি করবে না এটা শেখালে হবে না, বরং শেখাতে হবে কি করতে হবে। তাদের অন্যকে সম্মান করতে হবে। নিজের আচরণের দায়িত্ব নিজেকে নিতে হবে। রাগ বা হতাশা স্বাস্থ্যকরভাবে প্রকাশ করতে হবে। নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সমান মর্যাদা দিতে হবে।
কারো সম্মান ছাড়া কোনো ব্যক্তিগত বা যৌন আচরণ গ্রহণযোগ্য নয়, এটা বোঝাতে হবে। পরিবারে যদি নিয়মিতভাবে সম্মান, সহানুভূতি, আত্মসংযম ও দায়িত্ববোধ চর্চা করা হয়, তাহলে সন্তানদের মধ্যে নেশা, অশালীন আচরণ এবং অন্যের প্রতি ক্ষতিকর মনোভাব গড়ে ওঠার ঝুঁকি অনেকটাই কমে যায়। ধর্ষণ কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে লড়াই করা আমাদের সবার দায়িত্ব। একটি সভ্য সমাজকে বিচার করা যায় সে তার সবচেয়ে দুর্বল মানুষদের কতটা নিরাপত্তা দিয়েছে তার মাধ্যমে। যেদিন প্রতিটি মানুষ ভয় ছাড়া রাস্তায় হাঁটতে পারবে, যেদিন কোনো পরিবার এই আতঙ্কে থাকবে না, সেদিন আমরা সত্যিকারের উন্নত সমাজের দিকে এগিয়ে যাব। ধর্ষণের বিরুদ্ধে লড়াই শুধু আইনের নয়, এটি হয়ে উঠুক মানবতার লড়াই। যদি আপনি মনে করেন নারীর নিরাপত্তা, শিশুর নিরাপত্তা এবং মানবাধিকারের প্রশ্নে সবাইকে সচেতন হওয়া দরকার, তাহলে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন ইওর ভয়েস। আর কমেন্টে লিখুন, অন্যায়ের বিরুদ্ধে আমি সচেতনতা গড়ে তুলব। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকুন, সচেতন থাকুন। Your voice.